প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আরও রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত আরও দুটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে আজকে। এই দুটি কমিশন হলো জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এর আগে আরও 4টি দেওয়া হয়েছিল এবং বলা হচ্ছে যে সরকার এই 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে সরকার যেদিন দায়িত্ব নিয়েছিল 8ই ফেব্রুয়ারি, সেদিন তাদের 6 মাস পূর্তি উপলক্ষে ওই দিন প্রকাশ করবে সরকার। এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সংস্কার কমিশন নিয়ে, কারণ সংস্কার কমিশন কি দিচ্ছে সেটা যেমন আলোচনা, একই সঙ্গে রয়েছে যে কে মানলো বা কে মানলো না। আপনার কাছে আমরা জনপ্রশাসন যে সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেই বিষয়ে একটু জানতে চাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো কমিশনে গঠন করেছে, প্রায় 15টির মতো কমিশন গঠন করেছে। এর মধ্যে 6টি ছিল একেবারে প্রথম দিকে গঠন করা হয়েছিল। এই 6টি কমিশনেরই রিপোর্ট এই মুহূর্তে সরকার প্রধানের হাতে আছে এবং সামারিটা খুব শিগগিরই প্রচার করা হবে, সবার কাছে দিয়ে দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্টটা। তো এর মধ্যে আজকে যে দুটি কমিশন রিপোর্ট দিয়েছে, দুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যখন রিপোর্টটা রিসিভ করছিলেন, উনি বলেছেন যে এর আগের 4টি রিপোর্ট সবগুলো সবাইকে টাচ করবে না, কিন্তু আজকের যে দুটি কমিশন, এই দুটি কমিশনের আসলে সুপারিশগুলো বা এই দুটি কমিশনের সাথে সম্পর্কিত যে কাজগুলো, এগুলো দেশের প্রত্যেকটা মানুষকে টাচ করবে। সো এই সুপারিশগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে আসলে দেশের প্রত্যেকটা মানুষই উপকৃত হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে। জনপ্রশাসন সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ করেছে, প্রায় 100টির মতো। আমার এই মুহূর্তে আমি সংক্ষিপ্তভাবে যদি খুব গুরুত্বপূর্ণ কয়েকটার কথা উল্লেখ করি তাহলে আমি বলবো যে তারা প্রথমত মন্ত্রণালয় এবং অধিদপ্তরের সংখ্যা কমিয়ে আনার কথা বলেছে। আমাদের দেশে আপনার 43টি মন্ত্রণালয় এবং 61টির মতো অধিদপ্তর আছে, এগুলোকে কমিয়ে তারা 25টার মতো মন্ত্রণালয় করার কথা বলেছে এবং 44টা অধিদপ্তরের কথা বলেছে, 44টা। আরেকটা বিষয়ে বেশ আলোচিত, কমিশন বলেছে যে দেশটাকে 4টা প্রদেশে ভাগ করে একটু রাজনৈতিক বিকেন্দ্রীকরণ করা। রাজনীতি বিকেন্দ্রীকরণ করার কথা ওনারা এই কারণেই বলেছেন যে এককভাবে ক্ষমতা নেয় তারা পুরো দেশের উপর তাদের কর্তৃত্বটা অতীতে দেখা গেছে যে এমনভাবে স্থাপন করে যাতে করে দেশের কোথাও আসলে তাদের সাথে পেরে ওঠার বা তাদের সাথে ভিন্নমত করার কেউ থাকে না, প্রশাসনিকভাবে অন্তত। তো যদি প্রাদেশিক সরকার গঠন করা যায় তাহলে অন্য ওইসব প্রদেশে যদি অন্য কোনো দলও দায়িত্বে থাকে তাহলে তারা তাদের মতো করে প্রশাসন ভিন্নভাবে যদি পরিচালনা করে, তারা দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটা আলাদা উদাহরণ সৃষ্টি করতে পারবে বা দেশের কেন্দ্রে বা দেশের রাজধানীতে যারা ক্ষমতায় থাকবে তারা হয়তো তাদের কাছ থেকেও দেশ পরিচালনার কিছু পদ্ধতিগত কিছু শিক্ষা নিতে পারবে বা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। এটা হচ্ছে প্রাদেশিক সরকার বা দেশকে প্রদেশে ভাগ করার একটা সুপারিশের অংশ। পাশাপাশি তারা দুটো নতুন বিভাগ করার কথা বলেছে। এটা নতুন কিছু নয়, এর আগেও এটা প্রস্তাব করা হয়েছিল, কিন্তু গত সরকারের আসলে অনিচ্ছার কারণে, বিশেষ করে কুমিল্লার ব্যাপারে তাদের এক ধরনের বিরাগ বা মনোভাব বা বিমাতাসুলভ মনোভাবের কারণে আসলে এই প্রস্তাবগুলো পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারে কথাও বলেছিলেন সরাসরি। জি, তো তখন এই দুটো বিভাগকে আসলে বাস্তবায়ন করা যায় না, ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার কথা বলেছেন। তাছাড়া তারা রাজধানী কেন্দ্রিক দিল্লির মতো একটা সরকার ব্যবস্থা চালু করার কথা বলেছেন, যেখানে আপনার ঢাকা এবং গ্রেটার ঢাকা প্লাস আপনার নারায়ণগঞ্জ, সাভার, কেরানীগঞ্জ এই অঞ্চলগুলোকে নিয়ে রাজধানী কেন্দ্রিক একটি সরকার ব্যবস্থার কথা বলেছেন। এবং যদি এটা করা হয় তাহলেও ঢাকার অন্যান্য অঞ্চলগুলো কিন্তু ঢাকা জেলা হিসেবে থেকে যাবে, নারায়ণগঞ্জেরও অন্যান্য অঞ্চল নারায়ণগঞ্জ জেলা হিসেবে থেকে যাবে। রাজধানীকে নিয়ে আলাদা যদি প্রশাসনিক বা সরকার ব্যবস্থা করাও হয়, ঢাকা জেলা বিলুপ্ত হবে না, নারায়ণগঞ্জও বিলুপ্ত হবে না। পাশাপাশি তারা টাঙ্গাইলকে আসলে ময়মনসিংহ থেকে ঢাকা বিভাগে সংযুক্ত করার কথা বলেছেন। এগুলো হচ্ছে আসলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কিছু সুপারিশ তারা করেছেন। আপনার ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন। পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে ওনারা একটা খুব গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন, সেটা হচ্ছে ওনারা বলেছেন যে 3টা আলাদা পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। এখন যেরকম একটা পাবলিক সার্ভিস কমিশন আছে, ওনারা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন সাধারণ একটা করবে, আবার পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা করবে, পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা করবে।
আপনার ওনারা আরও যে কথাগুলো বলেছেন যে সরকারি কর্মচারীদের উপসচিব নিয়োগের ক্ষেত্রে আপনি জানেন যে এটা নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে নানা ধরনের দ্বিমত আছে, কারো কারো ক্ষোভও আছে। এটা নিয়ে কিছুদিন আগে আমরা নানা কিছু আন্দোলনও দেখেছি। তো এইটাকে ওনারা সুপারিশ করেছেন যে উপসচিব পর্যায়ে যে এর আগে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 75% ছিল, এটাকে ওনারা 50% নামিয়ে আনার প্রস্তাব করেছেন। তাছাড়া এখন যে অনেকগুলো ক্যাডার সার্ভিস আছে, 25টা ক্যাডার সার্ভিস আছে, এটাকে কমিয়ে এনে ওনারা 13টা করার কথা বলেছেন ক্যাডার সার্ভিসটাকে। আর একটা কথা ওনারা বলেছেন সুপেরিয়র সিলেকশনের ক্ষেত্রে, সুপেরিয়র সার্ভিসের ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন যে সুপেরিয়র সার্ভিসে আমাদের দেশের অনেক মেধাবী শিক্ষার্থী আছে যারা হয়তো কর্মজীবনের শুরুতে আসলে বিসিএস দিয়ে প্রশাসনে যুক্ত হয় না, কিন্তু পরবর্তী জীবনে তারা আসলে তাদের মেধার স্বাক্ষর রাখে বিভিন্ন পর্যায়ে। তো এই ধরনের মেধাবীদেরকে যাতে প্রশাসনে যদি যুক্ত করা যায়, এই জন্য সুপেরিয়র পোস্টগুলোতে অন্তত 5% পোস্ট বাইরে থেকে যাতে নেওয়া যায়, এটা তারা সুপারিশ করেছেন। পাশাপাশি সুপেরিয়র সিলেকশনের জন্য ওনারা একটা পরীক্ষা পদ্ধতির কথাও বলেছেন, যাতে এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আসলে আমাদের উপসচিবের পরের যে ধাপগুলো আছে তারা যাতে এই পদগুলো নিতে পারেন, এবং কেউ যদি পরপর দুবার এই ধরনের পরীক্ষায় অকৃতকার্য হয় তাহলে তাকে সুপেরিয়র বা উপরের দিকের পদগুলোর জন্য বিবেচনা না করার কথা বলেছেন। এরকম কিছু সুপারিশ ওনারা দিয়েছেন। ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন, তথ্য কমিশনকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। জেলা প্রশাসন নিয়ে ওনাদের কিছু অবজারভেশন আছে। জেলা প্রশাসনে জেলা প্রশাসক পদে যারা কর্মরত আছেন তাদের প্রশাসক পদটা অনেক সময় জনগণের মধ্যে কিছু ক্ষোভ সৃষ্টি করে, কারণ আসলে তারা তো জনগণেরকে সার্ভিস দেওয়ার জন্য, তারা যিনি সার্ভিস দেবেন, জনগণের ট্যাক্সের টাকায় যিনি বেতন নেবেন, তিনিই যদি প্রশাসকের ভূমিকায় অবতীর্ণ হন তাহলে এটা আসলে এক ধরনের যে রাষ্ট্রের যে কি মূল্যবোধ সেটার সাথে হয়তো যায় না। সেটা বিবেচনা করে ওনারা বলেছেন যে জেলা প্রশাসকের যে পদবি এটাকে পরিবর্তন করে জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা কমিশনার করার কথা বলেছেন। এরকম আরও কিছু সুপারিশ, যেমন ওনারা ভূমি মন্ত্রণালয় সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। ওনারা বলেছেন যে ভূমি সংক্রান্ত যাবতীয় কাজই আসলে ভূমি মন্ত্রণালয় করে, কিন্তু রেজিস্ট্রেশনের কাজটা হয় আইন মন্ত্রণালয়ের মাধ্যমে। তাতে করে ভূমি সংক্রান্ত সার্ভিস পেতে অনেকেই আসলে 2 মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতে হয়। এটা যাতে না করে এক ছাদের নিচে আনা যায়, ভূমি রেজিস্ট্রেশনের কাজটাও যদি আইন মন্ত্রণালয় থেকে এনে ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তর করা যায় তাহলে ভূমির ক্ষেত্রে সেবার উন্নতি ঘটবে বলে ওনারা বিশ্বাস করেন। একই সাথে নিকা রেজিস্ট্রেশনের যে কাজটা এটাও আসলে জেলা প্রশাসনের হাতে ন্যস্ত করার কথা বলেছেন। ওনারা জেলা পরিষদ নামে যে একটা জিনিস আছে স্থানীয় সরকারে, এটাকে বিলুপ্ত করার সুপারিশ করেছেন। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে একটা সুপারিশ করেছেন যে 25 বছর যদি বয়স হয়, চাকরির বয়স হয়, তাহলে বাধ্যতামূলক তাদেরকে অবসর দেওয়া হয়, অনেককে দেওয়া যায় আর কি বর্তমান চাকরি বিধি অনুযায়ী। এই প্রথাটা বাদ দেওয়ার সুপারিশ করেছেন। পরিবর্তে তারা সুপারিশ করেছেন যে 15 বছর চাকরি হয়ে গেলে কেউ যাতে স্বেচ্ছায় অবসর নিতে পারেন। তো আবার ট্যাক্সেশন নিয়েও ওনাদের কিছু অবজারভেশন আছে। অভ্যন্তরীণ সম্পদ আহরণের ক্ষেত্রে ওনারা মূল্য সংযোজন কর, তারপরে আপনার অন্যান্য রাজস্ব, এটাকে 3টা অধিদপ্তর করার কথা বলেছেন আলাদা আলাদা। পাশাপাশি ওনারা অডিট এবং অ্যাকাউন্টস এই দুইটাকে আলাদা করার কথা বলেছেন। এই বিষয়গুলো এরকম আসলে, এবং বিনিয়োগ সংক্রান্ত যে 3টা প্রতিষ্ঠান আছে এখন, ব্যবসা আছে, বিনিয়োগ বোর্ড আছে, বেজা আছে, এই 3টা প্রতিষ্ঠানকে আসলে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কথা বলেছেন, যাতে বিনিয়োগকারীরা আসলে বুঝতে পারে যে কোথায় তাদেরকে যেতে হবে। এখন প্রশ্নটা হলো, যেটা আমরা লক্ষ্য করছি যে অনেক মৌলিক পরিবর্তনের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। এটা কারোর জন্য হজম করা রীতিমতো কঠিন হবে, কারণ হজম করা যে কঠিন হবে আমরা কদিন আগে লক্ষ্য করেছিলাম। কিছু প্রস্তাব নিয়ে আলোচনা যখন হচ্ছিল তখন কিভাবে প্রশাসনের ক্যাডাররা রিয়েকশন দিয়েছিল এবং তাদের চাকরি বিধি নীতি কোনো কিছু মানতে চায়নি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। পরে সরকার একটু কঠোর অবস্থান নেওয়ার পরে তারা থেমেছে। আপনারা টকশোতে অনেকে এ ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে কতগুলি বিষয় এখানে একেবারে নতুন, যেমন দেশকে 4টি প্রদেশে ভাগ করা। এই আলোচনা কিন্তু আগেও এসেছিল। আজকে যে প্রস্তাব এসছে নতুন করে তা না, এটা অনেকেই জানতে পারছিল যে এরকম একটা প্রস্তাব আসতে পারে, এবং এটার পক্ষে বিপক্ষে কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে এমনি ছোট দেশ, আবার 4টি বিভাগে সেখানে নতুন কর্মচারী, নতুন অফিস ইত্যাদি ইত্যাদি। এইটা যেমন আরেকটা প্রস্তাব আছে জেলা পরিষদ বিলুপ্ত করা। এটা একটা ভালো প্রস্তাব। আমরা দেখেছি পরিষদ আসলে কোনো কাজেরই না, সেখানে একজন দলীয় লোককে নিয়োগ দেওয়া, এছাড়া আলটিমেটলি জেলা পরিষদের কোনো কাজই ছিল না, কোনো সমন্বয় ছিল না। এই 2টি বিষয়ের সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। যে কমিশনটা রিপোর্ট দিয়েছে সে রাষ্ট্রকে পলিটিক্যাল এন্টিটি হিসাবে দেখে নাই, তারা অ্যাডমিনের চোখ দিয়ে, একটা প্রশাসনিক চোখ দিয়ে রাষ্ট্রকে দেখেছে।
এবং প্রশাসনিক চোখ দিয়ে রাষ্ট্রকে দেখার সংকট হচ্ছে রাষ্ট্রের সভরেন্টি, রাষ্ট্রের সিকিউরিটি, এইটা তার মাথায় আসে নাই। সে দেখেছে হচ্ছে ব্যবস্থাপনার জায়গা থেকে, যে কোথায় কমানো দরকার, কোথায় বাড়ানো দরকার, সংখ্যা কিভাবে ডিসেন্ট্রালাইজ করা দরকার, এগুলো দেখেছে। এবং ফান্ডামেন্টালি আমার রাষ্ট্রের যে একটা কলোনিয়াল সেট আপ আছে, এইটাকে সে ডিকলোনিয়াল করার কথা চিন্তা করছে না। কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রবলেম কোথায় দেখেন, যে এই যে ডিসিএসপি মডেলের যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের আছে, বিভাগীয় কমিশনার, আগের দিকের সময়টা দেখেন যে ডিসি থাকতো হচ্ছে সাদা মানুষ, এসপি থাকতো সাদা মানুষ, বিভাগের দায়িত্ব থাকতো সাদা মানুষ, এর নিচে হচ্ছে জমিনদার, বরকন্দাজ, পাইক পেয়াদা, লোকাল ইন্ডিয়ান, এই আমাদের ব্রাউন স্কিনের কর্মচারীরা তারা দায়িত্ব পালন করতেন। এবং দেখবেন যে আমাদের প্রশাসনের জনপ্রশাসন নামক একটা আলাদা ক্যাডার আছে। এইটা কেন ব্রিটিশদের করতে হয়েছে? কারণ তাদের এই জমিনদারি টিকায় রাখার জন্য, ব্রিটিশ কলোনিয়াল লেগাসি টিকায় রাখার জন্য তাকে লোক সিলেক্ট করতে হয়েছে, যে আমি কারে কোথায় দিব, সাদারে কোথায় দিব, আর বাঙালিরে কোথায় দিব, আর ইন্ডিয়ানরে কোথায় বসাবো। যে টোটাল এই প্রশাসনিক ব্যবস্থাকে যদি আপনি ডিকলোনিয়াল না করেন, আমার ৭১-এর যে মুক্তির আকাঙ্ক্ষাটা ছিল, আমি রিপাবলিক করব, জনগণের রাষ্ট্র বানাবো, ২৪-এর যে আকাঙ্ক্ষাটা ছিল যে আমি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, এই আকাঙ্ক্ষাকে রিফ্লেক্ট করতে পারে নাই তারা। কারণ হচ্ছে তারা একান্তই তাদের চাকুরি জীবনের যে বায়াসনেস, এখানে কোনো অসততা নাই, তারা গুড ফেইথে করেছে। কিন্তু তাদের লিমিটেশন হচ্ছে তাদের ব্যুরোক্রেসির প্রতি তাদের যে বায়াসনেস আছে, এই জায়গাটা এখানে পরিষ্কার হয়ে গেছে। কোথায় কোথায় প্রবলেম দেখেন, তারা বলছে যে জেলা পরিষদ থাকার দরকার নাই। তো অন্যান্য লোকাল ইউনিটের কি হবে? একটা রাষ্ট্র কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রাখে তার মেনটেন্যান্সের জন্য, আর তার সেবা সার্ভিস ডিসেন্ট্রালাইজ করে সে একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে। আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কয়টা দেখেন, আমার ওয়ার্ড আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে ইন প্যারালাল একই এলাকাতে, সিটি কর্পোরেশন আছে, এরপরে হচ্ছে আবার জেলা পরিষদও আছে। তাহলে আপনি এবং দেখেন যদি আইনগুলো পড়েন, ইউনিয়ন পরিষদ কী কী সার্ভিস দেবে, পৌরসভা কী কী সার্ভিস দেবে, সিটি কর্পোরেশন কী সার্ভিস দেবে, উপজেলা কী সার্ভিস দেবে, ১৩-১৪ থেকে ৩০টা পর্যন্ত সার্ভিসের কথা বলা আছে। এবং দেখবেন যে খুবই ওভারল্যাপিং সার্ভিসেস একই এলাকাতে। আপনি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কেন করেন? একটা রাষ্ট্র লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে দুইটা কারণে। একটা হচ্ছে সে সেবাকে ডিসেন্ট্রালাইজ করতে চায়, আর সে রেভিনিউ কালেক্ট করতে চায়। দুইটা একদম পিওর রিজন। তাহলে এখন দেখেন আমরা যারা লম্বা সময় বাইরে ছিলাম, আমি তো কখন মাল্টিপল ইউনিট দেখি নাই লোকাল সার্ভিসের। আপনি যদি ধরেন ইংল্যান্ডের কথা বলি, কাউন্টি বলেন, শায়ার বলেন, মেট্রোপলিটন সিটি কর্পোরেশন বলেন, ওই এলাকাতে একটাই হচ্ছে আপনার ইউনিট। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের গ্রামের যে মানুষটা, আমার গ্রামের ধরেন আমার হায়দার কাকা ধরেন একটা এক্সাম্পল, তিনি তার গ্রামে একজন ওয়ার্ডের জন্য মেম্বার বানান, তিনি ওই গ্রাম থেকেই আবার একজন মহিলা মেম্বারও বানান, ৩টা ওয়ার্ড মিলে আবার একজন মহিলা মেম্বার আছে, তিনি ওই গ্রামে বসেই আবার একজন চেয়ারম্যানকে বানান ইউনিয়ন পরিষদের জন্য, তিনি ওই গ্রামে বসেই একজন উপজেলা চেয়ারম্যান বানান, একজন উপজেলার ভাইস চেয়ারম্যান বানান, পুরুষ এবং মহিলা আলাদা আলাদা। তাহলে ওনার সেবাটার জন্য ওনাকে কয়জনকে নির্বাচিত করতে হবে? আমার কোনো প্রয়োজন নাই তো এতগুলো ইউনিট। আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা সিঙ্গেল ইউনিট দরকার, একটা ইউনিট দরকার। এবং আমাদের দলীয় যে শ্যাডো রিসার্চ কমিটি আছে, আমরা এক্সক্লুসিভলি রিসার্চ করে দেখেছি যে আপনি 2টা মডেল ফলো করে এই লোকাল ইউনিটটা তৈরি করা যেতে পারে। একটা হচ্ছে আপনি জিওগ্রাফি ফলো করবেন, ভূগোল, আপনার ম্যাপ, আয়তন দেখে। আর একটা হচ্ছে পপুলেশন। তা আপনি যদি 50,000 লোকের একটা নাগরিকদের একটা ইউনিট করেন, তাতে আমরা দেখলাম যে আপনার 5 থেকে 5,500-এর মতো ইউনিট করা দরকার সারা বাংলাদেশে লোকাল পরিষদে। আপনি যদি 1 লাখে নিয়ে যান তাহলে 2,500 থেকে 3,000-এ চলে যাবে। আমরা প্রস্তাব করছি 50,000-এর, সার্ভিস ডেলিভারিটা ইজি হবে। তাহলে যেটা হচ্ছে যে আপনি একটা ইউনিট করবেন, আপনি 3টা ইউনিয়ন পরিষদ পেটি একসাথে করলেই, মোটামুটি 2টা-3টা করলেই আপনি একটা উপজেলা পরিষদ হয়ে যাবে। আপনি 3টা ইউনিয়ন থেকে 3 জন করে কাউন্সিলর ইলেক্ট করবেন। এই যে 9 জন হবে, এই 9 জন মিলে হচ্ছে উপজেলা পরিষদ গঠিত হবে। এই 9 জন ভিতর থেকে একজন রোটেট করে করে প্রতি 5 মাস 6 মাস করে করে উপজেলা পরিষদের স্পিকারের দায়িত্ব অথবা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আলাদা নির্বাচন দরকার নাই। তাহলে আপনি দেখেন কি পরিমাণ ইলেকশন কস্ট আপনার সেভ হয়ে যাবে, যে আপনি একটা লোকাল ইউনিট করছেন, একটা ব্যক্তিকে নির্বাচিত করছেন, একবার নির্বাচিত করছেন,
তাহলে আপনার টোটাল প্রশাসনিক যে জটিলতা আছে, ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড থেকে শুরু করে জেলা পরিষদ, সিটি কর্পোরেশন পর্যন্ত, এটা থাকছে না। তাহলে বড় সিটি কর্পোরেশনগুলোতে কি করবেন? ঢাকার মতো জায়গায় ধরেন, ঢাকার মতো জায়গাতে আপনি 2টা ইউনিট করবেন। একটা হলো সিটি কর্পোরেশন ইউনিট, যে হচ্ছে পুরো শহর জুড়ে কিছু কমন সার্ভিস দেবে। যেমন ধরেন আপনার ট্রান্সপোর্ট তো আপনি খিলগা থানা থেকে আলাদা করে দিতে পারবেন না, আপনি মুগদা থানাকে ট্রান্সপোর্ট আলাদা করে দিতে পারবেন না, পুরো ঢাকাকে দিতে হবে। তো এইরকম লন্ডন মেট্রোপলিটন সিটি যেটা আছে আপনার, সে 3টা কাজ করে লার্জলি। একটা হচ্ছে ল এনফোর্সমেন্ট, তার এই পুরো শহরের আইন শৃঙ্খলাটা সে দেখে। দ্বিতীয় কাজ হচ্ছে ট্রান্সপোর্ট মেনটেন করে, সে টোটাল এই কমিউনিকেশন, যোগাযোগ, আন্ডারগ্রাউন্ড, ওভারগ্রাউন্ড, বাস টাস যেগুলো আছে এগুলো সব সে মেনটেন করতেছে। থার্ড হচ্ছে মোটা থাকে এনভায়রনমেন্ট দেখে, এনভায়রনমেন্টের ভিতরে পার্ক, এইটা সেটা হাবিজাবি এগুলো। আর লোকাল বলে তারা বাড়া, ধরেন খিলগাঁও সবুজবাগ মিলে একটা ইউনিট করলেন, সে দেখবে বর্জ্য ব্যবস্থাপনা, সে দেখবে লোকাল স্কুল ঠিকমতো ফাংশন করছে কিনা, সে দেখবে লোকাল খাল ক্যানেল যেগুলো আছে সেগুলো ঠিক আছে আমি কিনা। একটু যোগ করি আপনার কথা প্রসঙ্গে, সেটি হলো যে আসলে আপনি যে কথাগুলো বলছেন এরকম হওয়া উচিত ছিল, কিন্তু আপনি যেটা বলেছেন সেটি সঠিক। সেটি হলো তারা এখানে কিছু প্রস্তাব দিয়েছে। আমার যেটা মনে হয়েছে এই প্রস্তাবগুলো দেখে মোটা দাগে, সেটি হলো যে এই বর্তমান যে জনপ্রশাসন যে ব্যবস্থাপনাটা রয়েছে সেখানে কোন কোন জায়গায় সমস্যা তৈরি হয়েছে তার একটা সলিউশন দিয়েছে। এটা কিন্তু নতুন কোনো আইডিয়া না, একটা সলিউশন। আমরা দক্ষিণ দিকে গেলে একটু দূরত্ব বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা পূব দিকে যাই, এরকম একটা সলিউশন। এখানে কিন্তু সেটা আমি বলছি, এখানে সলিউশন না, এখানে কিন্তু আপনি যেটা বলেন নতুন চেতনা, নতুন করে প্রেজেন্টেশন, আসলে এটা একটু সমস্যা ছিল আমি যতটুকু জানি। যে আপনি আরেকটা কথা বলেছেন আমলার দৃষ্টিতে দেখা, একটা সমস্যা ছিল। নতুন চিন্তা চেতনা, নতুন করে একটা ফরম্যাট গঠন করা, হ্যাঁ, সেটা একটু কঠিন ব্যাপার ছিল নিঃসন্দেহে। এবং বিভাগের কথাটা আসি, যে এই যে 4টা বিভাগ করার কথা আমরা আসলে আমরা যে জিনিসটা নতুন যে কিছু বিষয় এসছে, আমরা বর্তমান অবস্থা রেখেই নতুন ব্যবস্থাপনা যদি এগুলো আসে, সংশোধন যে সুপারিশ তারা করেছেন, তাহলে আমরা আসলে কতটুকু পরিবর্তন হবে আমরা এইটুকুই জানতে চাচ্ছি। আইডিয়াটা সেলফের ভিতরে কোনো সমস্যা নাই, আপনি কার প্রতিবেশী সেই সাপেক্ষে আইডিয়াটা প্রবলেম্যাটিক। অবশ্যই অবশ্যই। আপনি শুধু চিন্তা করে দেখেন যে গণ অভ্যুত্থানের পরে যদি বাংলাদেশে এখানে যদি আগে থেকে প্রভিন্সিয়াল সিস্টেম থাকতো, তাহলে আওয়ামী লীগের নেতারা ভারতে যাইতো না, শুধু খুলনা বিভাগে যাইতো। ভারত এখানে বাফার জোন করে দিত। এটা একটা সিরিয়াস সিকিউরিটি কনসার্ন আছে। আমরা ভারত সাপেক্ষে চিন্তা করতে হবে, আমার ভেরি পাওয়ারফুল সেন্ট্রাল গভর্নমেন্ট লাগবে, কিন্তু ডিসেন্ট্রালাইজ সার্ভিস লাগবে। রাইট। এই 2টা জিনিসের পার্থক্যটা আমার আমলারা এবং পলিটিশিয়ানরা টু লার্জ এক্সটেন্ট মানে বুঝতে পারছে না। যে গভর্নমেন্ট পাওয়ারফুল হবে কেন্দ্রে, কিন্তু সেবা কেন্দ্রে থাকবে না, সেবা চলে যাবে ওই যে লোকাল ইউনিটের কথা বললাম, উপজেলা পরিষদে আপনার 50,000 লোকের নেতা, তো তারা ইলেক্টেড, কাউন্সিল হচ্ছে, এই কাজটা করবে। তাহলে আপনি যে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে বলছেন যে আপনার নির্বাচিত জনপ্রতিনিধিরা সব জায়গাতে শাসন করবেন, তাহলে ডিসিএসপির ইমিডিয়েট অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তার তো আসলে ব্যুরোক্রেসি ছাড়া কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। তাহলে আমার যে রিপাবলিক মডেল, আমি যে জনগণের রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছি, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, তার তো এখানে জবাবদিহিতা নাই। এজন্যই কিন্তু ডিসিরা ব্রাহ্মণের আচরণ করে। সে দেখবেন এমন একটা ভাবে বসে যে সে ওখানে জমিদারে নিয়ে বসছে, কারণ হিস্টোরিক্যালি ডিসির পদটা আসলে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল পজিশন, সে আসলে জমিদারির পদ নিয়ে বসতো ওখানে। এই জন্য আমাদের যেহেতু সংস্কারের একটা বড় অপরচুনিটি আসছে, আমার এই রাষ্ট্রটাকে রিপাবলিক মডেলে ওভারহোলিং করতে হবে। আমি আসবো এই প্রসঙ্গে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার ফুয়াদ এবং আজাদ মজুমদার। এই জনপ্রশাসন সংস্কার কমিশন ঘোষণার আগে গতকালকে এই কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী উনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং উনি সেখানে কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা যেগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন সম্ভব, আর যদি অসম্ভবই হতো তাহলে আমরা এই সুপারিশগুলো করতাম না। এইখানে যে বিষয়গুলো রয়েছে, এখানে সবচেয়ে যেটা আলোচিত ঘটনা সেটি হলো যে এই প্রশাসন ক্যাডারের সঙ্গে এই সংস্কার কমিশনের একটা বিরোধ কিন্তু চরমে পৌঁছেছে, আমরা শুরুতেই বলছিলাম। এবং তারা কিন্তু তাদের মতো করে সব কিছু চাচ্ছিল, সেখানে অনেক জিনিস চেঞ্জ করা হয়েছে। আপনার কি মনে হয় তারা বিষয়টা মেনে নিবে?
আসলে প্রশাসন ক্যাডার মেনে নেওয়া না নেওয়া তো কোনো কিছু আসা যায় না, কারণ এটা সিদ্ধান্ত নেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকার এ বিষয়ে আলোচনা করবে এখন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে। প্রশাসন ক্যাডারের প্রতিনিধি বা প্রশাসন ক্যাডারের সাথে আলোচনা যেটা করার সেটা সংস্কার কমিশনই করে ফেলেছে। এখন আর তাদের সাথে এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। এখন যদি আলোচনাটা হবে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্যমত্য কমিশন হয়েছে, সেই কমিশন আলোচনা করবে। গতকালকে যেই সিদ্ধান্তটা হয়েছে আমরা জেনেছি সেটা হচ্ছে যে আপনার কিছু কিছু সংস্কার যেগুলো ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব এবং যেগুলোর জন্য আসলে রাজনৈতিক ঐক্যমত্য সেই অর্থে প্রয়োজন নেই, সেগুলোও রাজনৈতিক দলকে ইনফর্ম করে সরকার ইমিডিয়েটলি বাস্তবায়ন করে ফেলবে। কিন্তু ইনফর্ম করা হবে, এমন না যে রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে আপনার সরকার কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। আর যে বিষয়গুলো নিয়ে আমি ধারণা করছি, যেমন প্রাদেশিক ইউনিট করার কথা বলা হয়েছে, এইগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া হবে। আমাদের ফুয়াদ ভাই আছেন, উনি একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, নিশ্চয়ই উনি আজকে এখানে যে যুক্তি দিয়েছেন সেখানেও হয়তো ওনার বক্তব্য তুলে ধরবেন এবং এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়ে তাদের অবস্থানটা পরিষ্কার করবেন। তারপরে একটা ঐক্যমতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত হয় তাহলে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দিকে সরকার যাবে। আর বাস্তবায়নের জন্য কিন্তু কমিশন আসলে 3টা ধাপ নির্ধারণ করে দিয়েছে, কিছু স্বল্প মেয়াদে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। স্বল্প মেয়াদে যেগুলোর কথা বলেছেন সেগুলো হয়তো ইমিডিয়েটলি হয়তো ইমপ্লিমেন্ট করা হবে, মধ্যমেয়াদে যেগুলো সেগুলো হয়তো নির্বাচনের আগে চেষ্টা করা হবে যদি বাস্তবায়ন করা যায়, আর না হলে পরবর্তী সরকারের জন্য একটা গাইডলাইন হিসেবে সেটা রেখে যাওয়া হবে, যখন নির্বাচিত সরকার আসবে তারা করবে। সো এখানে প্রশাসনের ক্যাডাররা আসলে কি ভাবলো না ভাবলো এগুলো আসলে এই মুহূর্তে খুব মুখ্য বিষয় না। ব্যারিস্টার ফুয়াদ, আমরা প্রশাসন নিয়ে কথা বলছিলাম কারণ এটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে। কাজেই এই জনপ্রশাসন সংস্কার যেটা সুপারিশমালা দিয়েছে সেখানে কোনো সমস্যা হতে পারে কিনা, এই প্রশ্ন আমরা আজাদ মজুমদার কাছে রাখছিলাম এবং আপনি শুনলেন, উনি বলেছেন যে তাদের সাথে আলাপ করা হয়েছে, সমস্যা হওয়ার কথা না। আপনার কি মনে হয়? দেখেন, ব্যুরোক্রেসি নিয়ে যে প্রস্তাবনা দিয়েছে এটা আসলে প্রিটি সুপারফিশিয়াল আগেই নাকি। বাংলাদেশের ব্যুরোক্রেসিকে পাবলিক ব্যুরোক্রেসি করবার জন্য কোনো আবেদন এখানে দেখতে পাচ্ছি না আর কি। খুব কাটপেস্ট ব্যুরোক্রেসি করা হয়েছে যে আপনার এদের 50%, এদের 30% ভাগাভাগি মন্ত্রণালয়। এই যে মন্ত্রণালয় এবং ডাইরেক্টরেট করার এই বিষয়টা হচ্ছে যে আপনার আলাদা করে দরকার কেন? যেমন ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আছে, আবার তার একটা স্বাস্থ্য অধিদপ্তর লাগবে কেন? তো সেই জায়গাতে হচ্ছে যে টোটাল একটা ডিপার্টমেন্ট দরকার, স্বাস্থ্য ডিল করবে তার সব কিছু, এবং স্বাস্থ্যের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশনও দরকার নাই। তো আপনার যেটা দরকার, যে মন্ত্রণালয়ের লোক দরকার সেই মন্ত্রণালয় সেটা রিক্রুট করে নিয়ে নিবে। তার ডাক্তার লাগলে সে ডাক্তার নেবে, তার নার্স লাগলে সে নার্স নিবে, কয়জন লাগবে, কি ক্রাইটেরিয়া হবে। আমরা বোধ করছি রিক্রুটমেন্ট প্রসেস থেকে শুরু করে টোটাল এই যে ব্রিটিশ কলোনিয়াল মডেলে রিক্রুট করা, কারণ সেগুলো ভেটিং করা, মানে এই মডেলটা কেন ব্রিটিশরা করেছে, তার সিকিউরিটি, তার যে জমিদারি, তার কলোনিয়াল রুল, এটার জন্য সে ভেটিং করতে চাইছে। এই জন্য সে সেন্ট্রালাইজড একটা ব্যুরোক্রেসি তৈরি করেছে। আমার এই ব্যুরোক্রেসি দরকার নাই। আমার যেটা দরকার, আপনি একটা সেন্ট্রাল পুল করতে পারেন সিম্পলি টেস্টেড করে, এবং তাকে পাকিস্তান আমলের সিএসপি অফিসারদের মতো 2 বছরে করে আমাদের এখনো মিলিটারি একাডেমিতে যে ট্রেনিং হয় তাকে 2 বছরের ট্রেনিং করাইতে হবে। আপনি একদম র্যান্ডম একটা ল পাশ করা ছেলে তাকে নিয়ে এজলাসে বসায় দিলেন, একটা বাচ্চা ছেলে মেয়েকে ক্যাম্পাস থেকে ধরে আইনা তাকে আপনি এসিল্যান্ড বানায় দিলেন। এই ধরনের মানে এগুলো রীতিমতো ফাইজলামি আসলে লোকাল মানুষের সাথে। আপনার 2 প্রমাণও কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে প্রচুর স্যার ম্যাডাম ডাকবে, কোন নামে ডাকবে বা আপা ডাকবে, এগুলো নিয়ে কিন্তু অনেক ঝামেলা এবং হচ্ছে সবচেয়ে বড় ওই মানসিকতার কারণে। বেইনসাফি সবচেয়ে বড় জিনিস হলো এজলাসে যারা বসে, যেই ছেলে মেয়েটা কোনোদিন আদালতে যায় নাই, যেই ছেলে মেয়েটা একদিনের জন্য কোর্টে প্র্যাকটিস করে নাই, তাকে আপনি 2টা প্র্যাকটিসিং লয়ের উপরে সালিশি করার জন্য দায়িত্ব দিচ্ছেন। মানে এর থেকে অবিচার তার উপরে এবং জুডিশিয়ারির উপরে আর কিছু হইতে পারে না। এবং এর কারণে যেটা হচ্ছে, জুডিশিয়ারিতে প্রচুর ভুল ডিসিশন হচ্ছে এবং এটার কারণে আবার আপিল করতে হচ্ছে এবং লয়ার এবং মক্কেলদের হয়রানি হচ্ছে। তো এই জন্য যে ফ্রেশ একাডেমি থেকে এনে আপনার এই বিসিএস অফিসার বানানোর কালচার বাদ দিয়ে 2 বছরের ট্রেনিং প্রসেসে যাইতে হবে এবং একটা সেন্ট্রাল পুল থাকবে। পুলে সিলেক্ট হওয়ার পরে ধরেন আমি গ্রামীণ ফোনে চলে গেলাম, 10 বছর চাকরি করছি, 20 বছর চাকরি করছি, এখন আমার মনে চাইলো যে আমি এখন রংপুরের ডিসি হব, পদ খালি হয়েছে। আপনি রংপুরের থেকে প্রশাসন থেকে ক্রাইটেরিয়া দিয়ে দেখ যে রংপুরের ডিসি অ্যাপয়েন্ট হবে, দিজ আর দ্য ক্রাইটেরিয়াস। আমি পুলে সিলেক্টেড হয়ে আছি, আমি যদিও সব ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারি আমি অ্যাপ্লাই করব।
একজন ডাক্তার ধরেন, সে আপনার বগুড়ার সার্জন, তার মনে চাইলো যে সে রংপুরে ডিসি হবে, কেন সে পারবে না? তাকে আবার অ্যাডমিন কার্ডারে পরীক্ষা দিতে হবে কেন? তাহলে আমার যেটা রাষ্ট্রের দরকার, যোগ্যতার জন্য জব ডেসক্রিপশন দেবেন, স্পেসিফিকেশন দিবেন, যে এই স্পেসিফিকেশন ফুলফিল করবে তাকে আপনি ওই জবে দিয়ে দিবেন। ঢাকাতে নিযুক্ত আছে অনেক ডিপ্লোম্যাটকে আমি পার্সোনালি চিনি, যারা ক্যারিয়ার ডিপ্লোম্যাট না, ইউনিভার্সিটির টিচার ছিল, সাডেনলি মনে চাইছে, ভালো লাগতেছে না, আমি একটু ক্যারিয়ার ডিপ্লোমেসি করে আসি, অ্যাপ্লাই করে এখানে অ্যাম্বাসাডার হয়ে চলে আসছে। তো সেই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে জনপ্রশাসনে এই যে 50-30 এই টোটাল সিস্টেমটাই হচ্ছে একটা ডিসফাংশনাল সিস্টেম। এইটা আমার রিপাবলিককে সার্ভ করছে না। আমার টোটাল ওভারহলিং দরকার, একটা ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে চলে যেতে হবে, আলাদা 3টা পিএসসি দরকার রাজনৈতিক নাই। দলগুলো কি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে কোনো প্রস্তাব দিয়েছিল লিখিত? আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা ব্রিফিং করে প্রস্তাবনা দিয়েছি, সংবাদ সম্মেলন করে, যে আমাদের প্রায় 19 দফা আমরা প্রস্তাব দিয়েছি কোথায় কোথায় এই ব্যুরোক্রেসির পরিবর্তন দরকার, একইভাবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনেরও কোথায় কোথায় সংস্কার দরকার, পরিবর্তন দরকার। আমি ব্যক্তিগতভাবে গিয়ে যখন কথা বলেছি, হাসান আরিফ সাহেব কনভিন্স ছিলেন এটা নিয়ে কাজ করবেন বলেন, অ্যাগ্রি করেছেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা ওনাকে তো নিয়ে গেছেন। এবং বর্তমান যে এলজিআরির দায়িত্বে আছে আসিফ মাহমুদকেও আমাদের এই প্রস্তাবনা পাঠিয়েছি। বিচার বিভাগ সংস্কার কমিশনার তাদের সুপারিশমালা কিন্তু আজকে দিয়েছেন। আপনি বলবেন কি উল্লেখযোগ্য কিছু ঘটনা, যেখানে কি প্রস্তাব রয়েছে? জনপ্রশাসনের আরও দুটো গুরুত্বপূর্ণ সুপারিশের কথা আমি উল্লেখ করতে চাই। এর একটা হচ্ছে যে ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ ইউনিট করা। এর আইডিয়াটা হচ্ছে এরকম যে এখন পুলিশের যে ইমিগ্রেশন পুলিশের যারা দায়িত্ব পালন করেন ওনারা মূলত এসবির আন্ডারে কাজ করেন, কিন্তু দেখা যায় যে ওনারা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আসেন এবং আসলে যারা দেশের বাইরে যাতায়াত করেন, ইমিগ্রেশন পার হন, তাদের সাথে কীভাবে বিহেভ করতে হবে তারা আসলে সেভাবে জানেন না। তো যদি ইমিগ্রেশনের জন্য স্বতন্ত্র একটা ইউনিট করা যায়, প্রশাসনিক ইউনিট অথবা একটা পুলিশের ইউনিট হতে পারে, তাহলে তারা শুরু থেকেই আসলে ট্রেনিংটা প্রাপ্ত হবেন যাতে কিভাবে ইমিগ্রেশনের ইস্যুটা হ্যান্ডেল করা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে। আরেকটা প্রস্তাব হচ্ছে যে আপনার মন্ত্রীদের যে একান্ত সচিব যারা আসলে কাজ করেন, সরকারি কর্মকর্তা, তারা চাকরি জীবনে পরবর্তী সময়ে আসলে বিভিন্ন অসুবিধায় পড়েন, কারণ তারা তখন মন্ত্রীর লোক হিসেবে চিহ্নিত হন এবং পরবর্তীতে ক্যারিয়ারে অসুবিধা হয়। তো এই জন্য তাদের একটা প্রস্তাব করা হয়েছে যে মন্ত্রীরা আসলে একান্ত সচিব তাদের নিজস্ব পছন্দে সরকারের বাইরে থেকে নিয়োগ দিতে পারবে। সেটা তো আরেক ঝামেলা হবে। সেটা ঝামেলা হবে কিনা এটা এখন তো আলোচনার জন্য এটাও মুক্ত। আমরা জিনিস লক্ষ্য করেছি, জানেন আপনি, যে মন্ত্রীদের একান্ত সচিব একজন থাকেন সরকারি কর্মকর্তা, আরেকজন কিন্তু প্রাইভেটলি নিতে পারে। উনি সচিব থাকেন না, সহকারী এরকম কি জানি নাম রয়েছে, এরকম একজন থাকেন, দলের লোকজন নিয়ে থাকেন, এবং সমস্ত যত ঝামেলা বা কুকর্ম যাই বলুন না কেন ওই লোকটা করেন। এরকম প্রচুর নজির আমরা দেখেছি। এটা একান্ত এটা প্রকাশ্য ব্যাপার, খুব গোপনীয় ব্যাপার। এখন মন্ত্রীদের একান্ত সচিব সরকারের আরেকজনের বাইরে থেকে নিবে, প্রথম কথা হলো সে কাজটাও বুঝবে না ঠিক মতো, এবং সে যদি একমাত্র পাওয়ারফুল লোক হয়ে যায় তাহলে তো আরেকটা ঝামেলা তৈরি হবে। এটা রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, এবং যে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে তাদের কারো কারো সরকার পরিচালনার অভিজ্ঞতা আছেন, তাদের নেতৃস্থানীয় যারা আছেন তারা নিজেরাও মন্ত্রী ছিলেন, তারা আসলে এই বিষয়ে ভালো বলতে পারবেন আরও যথেষ্ট। সো তাদের মতামতটার জন্য সরকারকে অপেক্ষা করতে হবে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের জন্য। জুডিশিয়াল রিফর্মে যে কথাগুলো বলেছেন, একটা প্রস্তাব দেওয়া হয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের কথা বলা হয়েছে। আলোচনা এসেছিল আগে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের লজিকটা এরকম যে আসলে যে ফৌজদারি মামলাগুলো হয় তার শতকরা প্রায় 50% দেখা যায় যে সরকার বাদী হয়ে মামলা করে। যখন সরকার পরিবর্তিত হয় তখন এই অ্যাটর্নিরাও পরিবর্তিত হয়ে যান। তো অ্যাটর্নিরা পরিবর্তিত হলে আগের সরকারের আমলে করা ফৌজদারি অপরাধের মামলাগুলো আসলে পরবর্তী সরকারে এসে যারা অ্যাটর্নিতে দায়িত্বে থাকেন তারা আসলে সেভাবে হয় বোঝেন না, অথবা বুঝতে চান না, অথবা বোঝার চেষ্টাও করেন না। তো তাতে করে আইনি যে পরিষেবা সেটা বিঘ্নিত হয়। তো এটা যদি স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস করা হয়, যারা অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করে তারা যদি থাকেন, তাহলে আইনের মামলার দীর্ঘসূত্রিতা বা মামলা যেমনই চলুক তাতে একটা আইনি ধারাবাহিকতা রক্ষা হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন ওনারা। আর একটা সুপারিশ ওনারা করেছেন যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। ওনারা বলেছেন যে বিভাগীয় শহরগুলোতে হাইকোর্টের নিয়ে যেতে হবে, এবং জেলা ম্যাজিস্ট্রেটের কথা যেটা বলেছেন ওনারা এই ম্যাজিস্ট্রেটের আদালতটাকে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে বলেছেন, যাতে করে আইনের পরিষেবাটা আরও বাড়ানো যায়। একটা লিগাল এইড সার্ভিস এখন যেটা আছে এটা অনেকটাই নামমাত্রে,
কিন্তু এটাকে আরো বিস্তৃত করার কথা বলেছেন, একেবারে গ্রাম সরকার পর্যন্ত এটাকে যদি বিস্তৃত করা যায় তাহলে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে এই লিগ্যাল এইড সার্ভিসটা পৌঁছে দেওয়া যাবে। এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশে যারা সাধারণ মানুষ আসে তারা আসলে আইনজীবীদের কাছে কোথায় যেতে হবে এটা অনেক সময় জানান না। আবার অনেক আইনজীবী আছেন ফুয়াদ ভাইয়ের মতো, তাদের অনেক বেশি ফি, সাধারণ মানুষরা আসলে ভয়েও তাদেরকে অ্যাপ্রোচ করেন না। যদিও অনেক আইনজীবী আছেন যে বিনামূল্যেই আইনি সেবা দিতে প্রস্তুত এ ধরনের লোকজনকে, কিন্তু সাধারণ মানুষ আসলে তাদেরকে অ্যাপ্রোচ করে না। তো তাতে করে একটা গ্যাপ তৈরি হয়, মানুষ আসলে আইনি সেবাটা পায় না। তো এই আইনি সেবাটা একেবারে গ্রাম পর্যায়ে যদি বিস্তৃত করা যায় সরকারি লিগ্যাল এইড সার্ভিসটা, তাহলে সাধারণ মানুষ এটাতে উপকৃত হবে। খুব গুরুত্বপূর্ণ আরেকটা সুপারিশ এসেছে, আমি জানি না এটা ফুয়াদ ভাইরা এগ্রি করবেন কিনা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আইনজীবীদের বিভিন্ন ইউনিট আছেন এবং তারা আদালত প্রাঙ্গণেই অনেক সময় রাজনীতিতে জড়িয়ে পড়েন। আইনজীবীরা যাতে আদালত প্রাঙ্গণে রাজনীতিতে জড়িয়ে না পড়তে পারেন, আইন প্র্যাকটিসের মধ্যে তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে, সেইটাকে রেগুলেট করার কথা ওনারা বলেছেন। এইটাকে একটু রেগুলেট করে এটাকে বিচারালয়ের বাইরে যদি নেওয়া যায় কিনা এ বিষয়ে ওনারা সুপারিশ দিয়েছেন। আমরা শুধু হাইলাইটসটা বললাম, বিস্তারিত ওনারা 300-350 পাতার প্রায় একটা সুপারিশ দিয়েছেন। সেখানে যদি বিস্তারিত আসলে পড়া যায় তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই সুপারিশটা কিভাবে বাস্তবায়ন করা হবে। ওনারা তখন দেখিয়ে দিয়েছেন এবং আপনারা হয়তো সেটা দেখতে পারবেন। তবে আজকে ওনারা মাননীয় প্রধান উপদেষ্টাকে যেই কথাটা বলেছেন কমিশন প্রধানের বা কমিশনের সদস্যরা, ওনারা বলেছেন যে ওনারা যে সুপারিশগুলো দিয়েছেন এগুলো সবই বাস্তবায়নযোগ্য, এখন দরকার শুধু রাজনৈতিক ঐক্যমত। আরেকটা গুরুত্বপূর্ণ সুপারিশ হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য একটা সুপারিশ করেছেন। বিচারকটা কোন পদ্ধতিতে নিয়োগ হবে এবং এই প্রস্তাবটা বা এই সুপারিশটা কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে আইনজীবীদের যে শাখা ওনারাও কিন্তু আসলে সমর্থন করেছে দিয়েছেন এবং এই সুপারিশটা বাস্তবায়ন হচ্ছে এবং এইটা রাইট, এটা কিন্তু একটা মানে ইতিবাচক দিক এই অর্থে যে সুপারিশগুলো, এইটা কিন্তু এই কমিশনের যে কটা সুপারিশ আছে তার মধ্যে এই সুপারিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা বড় সুপারিশ। যখন এই সুপারিশটা আগে বাস্তবায়ন হয়ে গেছে, এই সুপারিশটা যখন ইতিমধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে তখন কমিশনের বা সদস্যদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে, সরকারের মধ্যেও একটা আত্মবিশ্বাস জন্মেছে, মানুষের মধ্যে হয়তো একটা আত্মবিশ্বাস আছে, তাহলে বাকিগুলো হয়তো সম্ভবত বাস্তবায়ন করা যাবে। জি ব্যারিস্টার ফুয়াদ, আমরা এই বিষয়গুলো যে কথাগুলো আপনাকে বলছিলাম, বিচার বিভাগের এখানে আসার বিশেষ করে আপনি একটা জিনিস আমাদের একটু জানান, এই যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের বিষয়টা, এটা খুব আলোচিত বিষয়। কারণ বিশেষ করে ঢাকাতে যাই হোক না কেন, জেলা পর্যায়ের যে কোর্টগুলি রয়েছে সেখানে কিন্তু এই পিপি নিয়ে খুব ঝামেলা আছে। বিচার বিভাগে আসার আগে আমি একটু যে বর্ডার ইমিগ্রেশন সার্ভিস নিয়ে একটু কথা বলি। সারা দুনিয়াতে হচ্ছে বর্ডার ফোর্সটাই হচ্ছে ইমিগ্রেশন সার্ভিস আকারে কাজ করে, রাইট, তার স্পেশালিস্ট ইউনিট থাকে। কারণ হচ্ছে যে আপনার যে শুধু সীমানা পেট্রোল দেয় তার কাস্টমার সার্ভিস জানার প্রয়োজন নাই, কিন্তু ওই ফোর্সেরই যারা এয়ারপোর্টে থাকবেন তাদের আবার একটু কাস্টমার সার্ভিসের ট্রেনিং দরকার হয়। এই জন্য আমরা বোধ করছি যে আলাদা প্রশাসনিক ইউনিটের কোনো প্রয়োজন নাই। যেটা দরকার, আমাদের বিজিবির দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়া, সেটা নৌ সীমান্ত হোক, সেটা স্থল সীমান্ত হোক, আর সেটা আকাশের সীমান্ত হোক। তো সেই জায়গাতে এয়ারপোর্টগুলোতে অথবা আমাদের যেখানে স্থলবন্দরগুলো আছে সেখানে আমাদের হাইলি ট্রেইনড বিজিবির সোলজারদেরকে, অফিসারদেরকে দিয়ে ইমিগ্রেশন সার্ভিস চালু করা দরকার। এটা তাদের সাথে নিরাপত্তাটা রাখবে, কিন্তু ইমিগ্রেশন সার্ভিস তো একটা আলাদা বিষয়, সেখানে অফিসিয়াল জব আছে না, ওইটা বর্ডার ফোর্সই করে সারা দুনিয়াতে। আপনি এটা বর্ডারে দিতে হবে, কারণ দিন শেষে ইমিগ্রেশন সার্ভিসটা কেন লাগছে, কে এলিয়েন এবং কে নাগরিক, কার সংবিধান মোতাবেক এই দেশে ঢোকার এবং বের হওয়ার অধিকার আছে, আর কাকে রাষ্ট্র বার করে এলিয়েন আকারে, যে তাকে শর্ত সাপেক্ষে ঢুকতে দেয়, মেয়াদের মধ্যে ঢুকতে দেয়, বের হওয়ার সময় জিজ্ঞাসা করে আপনি কেন এতদিন ছিলেন। তো সেই কাজটা তাদেরকে দিয়ে করা সম্ভব। দ্বিতীয়ত যেটা বলেছেন যে ওই যে সরকারের পিএস এপিএস মানে ভিতর থেকে নেওয়া বাইরে থেকে নেওয়া, প্রোটোকল ওয়াইজ হচ্ছে পিএস কেন নিতে হচ্ছে, একজন মন্ত্রীকে হেল্প করবার জন্য, যে হাউ টু গভর্ন, হাউ টু রান দ্য মিনিস্ট্রি। তো যিনি মিনিস্ট্রি জানেন না তিনি মিনিস্ট্রিতে সার্ভ করবেন কিভাবে, এখানে একটা সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে অফিসারদের সাথে কথা বলে তাকে এনশিওর করা যে সে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এইটার একটা বিষয় হচ্ছে কাজ করতে করতে পেশাদারিত্বের সীমানা যারা ক্রস করে ফেলে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু পেশাদারিত্বের সীমানা যারা ক্রস করেন না তারা ক্রস পার্টি কিন্তু কাজ করতে পারেন। ইংল্যান্ডে আমি দেখেছি যে একজন ক্যাবিনেট সেক্রেটারি আপনার টনি ব্লেয়ারও ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, ডেভিড ব্রাউনেরও ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। এরপরে যখন আপনার
ক্যামেরুন আসছে, তারও আপনার ইয়ে ছিলেন, এবং ক্রস পার্টি করেছে সে। কেন করেছে? কারণ সে গভর্নেন্সের ব্যাপারে রাষ্ট্রকে, নতুন সরকারকে সাহায্য করছে। সেখানে পেশাদারিত্ব ডেভেলপ করতে না পারলে কোনো ফর্ম ওয়ার্ক করবে না। বাইরে থেকে নেন আর ভিতর থেকে নেন, বাইরে থেকে এসে চুরি করবে, ভিতর থেকে নিলে সেও চুরি করবে। ও তো ওইখানে হলে প্রোটোকল রেডি করতে হবে। কামিং ব্যাক টু জুডিশিয়ারি, যে কয়টা প্রস্তাবের কথা বলেছে প্রত্যেকটা অক্টোবর মাসে এবি পার্টির পক্ষ থেকে আমরা 15 দফা কম্প্রিহেন্সিভ জুডিশিয়াল রিফর্ম প্রস্তাব করেছি। এর ভিতরে প্রত্যেকটা আছে। আপনাকে উপজেলা আদালত নিতে বলেছিলেন, প্রস্তাব ছিল আপনাদের? আমরা বিকেন্দ্রীকরণের কথা বলেছি। আমরা বলেছি হাইকোর্ট বিভাগে এবং পাইলটিং করা দরকার, কোন কোন জেলা থেকে বেশি মামলা আসতেছে সুপ্রিম কোর্টে, সেই সকল জেলাগুলোতেও এই ডিসেন্ট্রালাইজেশনটা করা দরকার, এইভাবে প্রস্তাব দিয়েছি। এবং চৌকি কিন্তু অলরেডি আছে, বিচারিক চৌকি বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে, তারপরে মানে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো কার্যকর না, ওই অর্থে কার্যকর না। ওইখানে ওইটা কার্যকর, কিন্তু এটাকে আরো এনরিচ করা দরকার, এটাকে আরো অবকাঠামো ডেভেলপ করে এটাকে ফাংশনাল করা দরকার। আমরা শুরু থেকে বলেছি যে টোটাল প্রসেসটা ট্রান্সপারেন্ট হইতে হবে এবং একটা লিখিত, তাহলে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস যদি চালু হয় তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আমরা আশা করতে পারি। শুধু এটাকে আমরা প্রসিকিউশন সার্ভিস বলছি, শুধু অ্যাটর্নি সার্ভিস না। যেটা বলছি আমরা, পুলিশের কাছ থেকে তদন্তটাও আলাদা করে ফেলা দরকার। গ্রেফতারের পরে তদন্তটা জুডিশিয়ারিতে নিয়ে যাওয়া যায় কিনা, অথবা আলাদা তদন্তের বডি করা যায় কিনা। পুলিশের কাজ হচ্ছে গ্রেফতার, আলামত জব্দ এবং এটাকে সেফগার্ড করা। এরপরে অংশটা ফার্দার ইনভেস্টিগেশনটা আলাদা টিম কারা করবে? আলাদা টিম করবেন আপনি। তদন্ত দুদকে তদন্ত করে কারা? দুদকে তো পুলিশ তদন্ত করে না, তার তদন্ত ডেডিকেটেড টিম আছে। এনবিআর তদন্ত করে কারা? তার তো ডেডিকেটেড টিম আছে। সেরকম বাংলাদেশ ব্যাংকে তদন্ত করে কারা? আপনি তদন্ত টিম করবেন সারা দুনিয়া। তাহলে যেটা হচ্ছে যে পুলিশ করাপশনে জড়ায় কখন? পুলিশের একটা বড় করাপশনের জায়গা হচ্ছে তদন্ত স্টেজে। আপনাকে বাদ দিবে না ঢুকাবে, আপনারা রাখবে, কত নম্বর আসামি হিসাবে রাখবে, কত নম্বরে বাদ দিবে, কত দিবেন আর কত পাবেন, এই তদন্ত স্টেজে পুলিশকে বাইরে করে ফেলতে হবে, আলাদা টিম করতে হবে। ফ্রান্সে আছে আপনার যিনি জাজ, তিনি তদন্ত লিড করেন, তার একটা জুডিশিয়াল মডেল। কারণ যেই বিচারপতি খুনের মামলার বিচার করবেন, তিনিই ভালো বোঝেন যে আসলে আলামতের অবস্থা কি, কোনটা অ্যাকসেপ্টেবল। আমরা ওই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি, যে রাজনীতির বিষয়টা যে রয়েছে কোর্ট প্রাঙ্গণে, আমরা আমাদের এই 15 দফা প্রস্তাবনাতে এটা ছিল অলরেডি। আপনারা এটা সমর্থন করছেন? অলরেডি আমরা এটা প্রস্তাবই দিয়েছি। কমিশন গঠন হওয়ার পরপরই আমরাই 15 দফা প্রস্তাবে দিয়েছি। শুধু তাই না, অ্যাটর্নি জেনারেল এবং চিফ জাস্টিসকে আমরা লিখিত এই প্রস্তাবনার কপি পৌঁছায় দিয়ে আসছি সেই অক্টোবর মাসে। চিফ জাস্টিসকে আমরা সরাসরি বলেছি যে আপনি সুপ্রিম কোর্ট এবং প্রত্যেকটা বারের যেখানে বিচারপতিরা বসেন এবং যেখানে উকিলরা বসেন, এর পরিষ্কার ম্যাপ করে দিতে হবে, বাউন্ডারি করে দিতে হবে, যে এক বাউন্ডারি থেকে আরেক বাউন্ডারি থেকে ঢুকতে পারবে না। তাহলে এই যে মিছিল মিটিং করা, এই মিছিল নিয়ে ওইখানে যাওয়া, জাজদেরকে ঘুরে বারের বিল্ডিং এর ভিতর থেকে এজলাসে যাওয়া, এই বিব্রতকর পরিস্থিতিগুলো অ্যাভয়েড করা যাবে। এটা আমাদের প্রস্তাবনা, আমরা পাবলিকলি এটা বলেছি। তাহলে বলা যায় আপনাদের অনেকগুলি প্রস্তাব, অলমোস্ট সবগুলা, যে কটা আজাদ ভাই বলেছেন এবং যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে সচিবালয় থেকে শুরু করে সুপ্রিম কোর্টের, প্রত্যেকটা আমাদের 15 দফা কম্প্রিহেন্সিভ জুডিশিয়াল রিফর্মের মধ্যে আছে। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আজাদ মজুমদার। আজাদ মজুমদার, রাজনীতিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা কেমন? প্রথম কথা হলো, একজন আরেকজনের বিরুদ্ধে নামছে, কিন্তু সেই বিরোধিতাটা এমন যে বিপ্লবের যে চেতনা ছিল, গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, সেটাকে ভায়োলেট করছে। একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধার করছে। এক এক দলের রাজনৈতিক কৌশল আলাদা থাকবে, এটা কোনো সমস্যা নেই, থাকবে। এমনকি কেউ যারা এই তরুণ সমাজ রয়েছে, যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, তাদেরকে কন্ডেম করার চেষ্টা করছে। এবং আমরা এই অনুষ্ঠানে একবার বলেছিলাম, তাদেরকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটি হলো, আমরা লক্ষ্য করছি যে জামাত এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের যারা দূষর, তারা কোনো কিছু বলছে না। তারা সবাই আক্রমণ করতেছে অন্তর্বর্তীকালীন সরকারকে, বিশেষ করে নাম ধরে প্রফেসর ইউনূসকে। এবং রাজনৈতিক দলের কেউ কিন্তু একই কাজ করছে, প্রফেসর ইউনূসকে আক্রমণ করার চেষ্টা করছে। এই জিনিসগুলো সাধারণ মানুষ যারা নতুন বাংলাদেশের প্রত্যাশা করে, তারা কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না।
আমরা যে খুব খারাপভাবে নিচ্ছি বিষয়টা এরকম না। আপনি বলেছেন রাজনীতিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, এটাকে আমরা সমস্যা হিসেবেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে না, বরঞ্চ এবং জুলাই স্পিরিটের কথা বলেছেন, এটা জুলাই স্পিরিটের সাথেও সেই অর্থে সাংঘর্ষিক আমরা বলবো না। এই কারণেই বলবো না যে জুলাইয়ের স্পিরিটটাই ছিল এটা যে আপনি সরকার প্রধানকে সমালোচনা করতে পারবেন, জুলাইয়ের স্পিরিটটাই ছিল এটা যে আপনি ভিন্ন মত পোষণ করতে পারবেন, আপনি আপনার যেটা মতামত সেটা দিতে পারবেন। হ্যাঁ, কেউ যদি সীমা ছাড়িয়ে যায়, মাত্রা ছাড়িয়ে যায়, তাহলে তো রাজনীতির সামনে আপনার জনগণের সামনে কিন্তু তাদেরকে যেতে হবে। সো জনগণই আসলে বিচার করবে যে আপনার যে বক্তব্য বা যা রাজনৈতিক যে অবস্থান সেটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না। কিন্তু এখন যে অবস্থা আছে এটাকে খুব বেশি সমস্যা সংকটটা অন্য জায়গায় হয়েছে, সরকারকে সমালোচনা করছে। আমি আসলে সংকটটা এইখানে না, কারণ প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই বলেছেন যে আমার সমালোচনা করুন, এবং তার সমালোচনা হচ্ছে, কোনো বাধা দেওয়া হচ্ছে বলে আমাদের জানা নেই। এবং এই বিটিভিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিমাণ সমালোচনা করা হয় এটা একটা অভাবনীয় ব্যাপার। কিন্তু সংকটটা অন্য জায়গায়, সংকটটা সেটি হলো কি, এই যে সুযোগটা নিচ্ছে পতিত স্বৈরাচাররা এবং তারা নানান ধরনের উকিঝুঁকি দিচ্ছে, গলা বের করছে, সংকটটা ওই জায়গায়। এবং আপনি লক্ষ্য করেছেন টঙ্গিপাড়ায় অ্যাটাক করেছে পুলিশের গাড়িতে, অনেক সময় মনে হয় টঙ্গিপাড়া গোপালগঞ্জকে আলাদা জায়গা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এবং সেখানে যদি বিরোধী দল স্ট্রং থাকতো এই বিষয়ে, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। সংকটটা কিন্তু এই জায়গায়। জি, ধন্যবাদ। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে স্বৈরাচার যদি পালিয়েও যায়, তার দোসররা কিন্তু, দোসর চেয়েও আমি যদি বলি আরো স্পেসিফিক্যালি তার বেনিফিশিয়ারিরা কিন্তু রয়ে গেছে। তো তার বেনিফিশিয়ারিরা খুব স্বাভাবিকভাবেই চাইবে যে তারা আবার ফেরত আসুক, এবং তার বেনিফিশিয়ারিরা চাইবে যে এমন একটা ক্ষেত্র এখানে তৈরি করা যায় যাতে করে রাজনৈতিক ক্রিয়াশীল এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা যায়, দেশটাকে অস্থিতিশীল করে তোলা যায়, সরকারকে ব্যর্থ প্রমাণ করা যায়। এই জিনিসগুলো কিন্তু তারা চাইবেই, এই বেনিফিশিয়ারিরা। যারা বাইরে আছে তারা তো পালিয়ে গিয়েছে, পালিয়ে গিয়ে অনেক হম্বিতম্বি করছে, সেটা করছেই। সেটার বাইরেও সেটা যতটা ক্ষতিকারক তার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক যারা দেশে রয়ে গিয়ে আসলে এই ষড়যন্ত্রগুলোর সাথে যুক্ত আছে বা এই ধরনের চক্রান্ত করার চেষ্টা করছে। এই যে যেই দোসরগুলো রয়ে গেছে তাদেরকে প্রশাসনিকভাবে মোকাবেলা করা অনেক কঠিন, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি ইচ্ছে প্রকাশ করে তাহলে কিন্তু সহজে মোকাবেলা করতে পারে, সহজে রাজনৈতিকভাবে এদেরকে মোকাবেলা করতে পারে। এবং এইটা এখন এই বেনিফিশিয়ারি বা এই ধরনের চক্রান্তকারী এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেটা যদি না করা যায় বা রাজনৈতিক দলগুলো যদি সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে যদি উপলব্ধি না করে, তাহলে কিন্তু তার মূল্যটা দেশকে তো দিতে হবেই, এবং সেই রাজনৈতিক দলগুলোকেও দিতে হবে। অতীতেও কিন্তু এইরকম রাজনৈতিক ভুলের কারণে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, আবার স্বৈরাচার পুনর্বাসিত হয়েছে। একই সাইকেলের যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোকেই কিন্তু আসলে সবচেয়ে বেশি সাফার করতে হবে। ব্যারিস্টার ফুয়াদ, আপনি রাজনীতির লোক, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, আমি যে প্রশ্নটা আজাদ মজুমদারকে রেখেছিলাম সেই প্রশ্নটা আপনার কাছে সাথে একটা বিষয় যোগ করব। সেটি হলো এই ছাত্রদেরকে কন্ডেম করার জন্য কিংস পার্টি কিংবা অমুক তমুক নানান ধরনের কথাবার্তা বলে সমালোচনা করা হয়। মোট কথা হলো তাদেরকে এক ধরনের ভিলেন হিসাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এখানে দুটো প্রশ্ন, একটি হলো আমার কেন জানি মনে হয় যে এই তরুণদের রাজনৈতিক দল গঠনটাকে অনেকে সহজভাবে নিতে পারছে না, অথবা কেউ কেউ শঙ্কায় ভুগছে। সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়? মোটা দাগের পরিবর্তনের পরে যে কোনো রাষ্ট্রে এবং জাতির ভিতরে পলিটিক্যাল পোলারাইজেশন হয়, মেরুকরণ তৈরি হয়। এবং এই মেরুকরণের বাস্তবতাটা দেখেন যে বাংলাদেশ রাষ্ট্রের জনসংখ্যার প্রায় 60% বয়স হচ্ছে আপনার 35-এর নিচে। ভোটারদের তালিকাটা দেখলাম, তাও প্রায় 3 কোটি প্লাস তরুণ ভোটার আছে। সেই বাস্তবতায় গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, ত্যাগ কোরবানি করেছেন, বিশাল অংশ তাদের এই জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করেন। এবং তাদেরকে ছোট করবার চেষ্টা করলে যেটা হবে, একটা হচ্ছে যে তরুণরা বাংলাদেশে আর কোনো দিন জাতীয় দায় দরদের জায়গা থেকে আর লড়াই করতে নামবে না। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাদের এই গণ অভ্যুত্থানে যে অবদান, ঐতিহাসিক অবদান, সেটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং স্বীকার করা। তাদের কোনো সীমাবদ্ধতা যদি আমাদের চোখে পড়ে, আমরা অগ্রজ রাজনৈতিক কর্মী হিসেবে সেটা ধরিয়ে দেওয়া। এই জায়গা থেকে আমি এটাকে দেখি। কিংস পার্টির
পজিশন হচ্ছে যে কেন কিংস পার্টি বলা হচ্ছে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই জাতীয় পার্টি কেন কিংস পার্টি। এরশাদ সাহেব কোনোদিন রাজনীতি করেন নাই। বাংলাদেশ রাষ্ট্রে তার 2 আনার কোনো পলিটিক্যাল কন্ট্রিবিউশন 83-84 সালের আগে ছিল না। তাহলে তার কোনো পলিটিক্যাল লেজিটিমেসি ছিল না। উনি কু করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার সাথে জড়িত ছিলেন, সাত্তারের সরকারকে ওভারথ্রো করলেন, 83-84-তে নতুন দল করলেন, পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। তাহলে দেখেন তার দলটা কিংস পার্টি কেন? কারণ সে করবার আগেও তার কোনো পলিটিক্যাল স্ট্রাগল ছিল না, করবার পরেও তিনি কোনো পলিটিক্যাল লেজিটিমেসি জাতির কাছ থেকে আর্ন করেন নাই। একইভাবে দেখেন পার্থক্যটা বিএনপির সাথে কোথায়। বিএনপিকে আওয়ামী লীগের লোকরা ক্যান্টনমেন্টের দল বলে না? হ্যাঁ, আপনি বলতে পারেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থেকে দল করেছেন, কিন্তু তার পরবর্তী যে 10 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে পলিটিক্যাল স্ট্রাগল, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির যে স্ট্রাগল, এখানে কিন্তু আরেকটা এই বিষয়, স্ট্রাগলের মধ্য দিয়ে আমি কিন্তু এখানে আরেকটা বিষয় যোগ করতে হবে। সেটি হলো জিয়াউর রহমান যেটা করেছিলেন সেটি হলো উনি বহুদলীয় গণতন্ত্রটা ইন্ট্রোডিউস করেছেন, যেখানে গণতন্ত্রটা শেষ হয়ে গিয়েছিল 75-এ বাকশাল করার পরে। এখানে এটা কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য নিশ্চয়। হ্যাঁ সার্টেনলি, এবং প্লাস হচ্ছে যে লেজিটিমেসির প্রশ্ন, জি জি, যে বিএনপি তার পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে এই জাতির বৈধতার প্রশ্নকে সে আর্ন করছেন, অবশ্যই রক্ত দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে লড়াই করে। অতএব সেই সেন্সে বিএনপি আর কিংস পার্টি না। সে যে অবস্থায় তৈরি হয়ে থাক না কেন, সে একটা পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হয়ে গেছে 91 নির্বাচনের মধ্য দিয়ে, এবং গত 16 বছরে তার এই বৈধতার ম্যান্ডেট আরও বেড়ে গেছে। ঠিক একইভাবে ছাত্ররা যারা দল করছে তাদেরকে কোনোভাবে কিংস পার্টি বলা যাবে না, কারণ 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পলিটিক্যাল লেজিটিমেসি, তার পলিটিক্যাল স্ট্রাগল, তার ত্যাগ তিতিক্ষা, জাতির জন্য তার করণীয় অবদান সবকিছু প্রমাণিত হয়ে গেছে, দল গঠনের আগেই প্রমাণিত হয়ে গেছে। তো যে পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে তিনি গেছেন, এরপরে তিনি দল করছেন, দলটা উনি আগস্টের আগে বসে 5 তারিখে করেন নাই। অতএব তার লেজিটিমেসির প্রশ্নটা কোনোভাবে বৈধতার সংকটের জায়গা থেকে প্রশ্ন করার সুযোগ নাই। অতএব ছাত্ররা যে দল করছে, ইটস অ্যাবসলিউট এই পলিটিক্যালি ফাংশনাল লেজিটিমেট পলিটিক্যাল এন্টিটি। এর ভিতরে কোনো সংকট আমি দেখি না। তাদেরকে ছোট করবার চেষ্টা করবার দরকার নাই। আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্মের জায়গা থেকে দেখি নতুন উদ্যোগের জায়গায় কোথায় আমরা একসাথে কাজ করতে পারি, কোথায় তার সাথে আমার দ্বিমত আছে, আমি ডায়ালগ করব, চ্যালেঞ্জ করব, নিউ আইডিয়াস দেব, আইডিয়া লেভেলে আমি ফাইট করব পলিটিক্যাল পার্টির সাথে জনগণকে উইন ওভার করবার জন্য। এটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রাগল। ক্রাইসিসের জায়গা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতি, যেটা আমরা দেখতে পাচ্ছি। গণ অভ্যুত্থানের সাথে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে যদি কেউ পুনর্বাসন করবার চেষ্টা করে, হিস্টোরিক্যালি তাদের ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শিক্ষা নেওয়া দরকার, কি হয়েছে সেখানে, এবং দেখেন কারা কারা করেছে। আওয়ামী লীগকে 75-এর পরে যে 4 টুকরা হয়ে গেল, এই 4 টুকরাকে প্রথম অতি রাজনৈতিক উদারতার মাধ্যমে বিএনপি পুনর্বাসন করেছে, এবং এটার জন্য তাকে কি করতে হয়েছে? শহীদ প্রেসিডেন্টকে জিয়াউর রহমানকে জীবন দিয়ে এটার মূল্য শোধ করতে হয়েছে। হাসিনাকে দেশে ফেরায় নিয়ে আসা, নির্বাচন করতে অ্যালাউ করা, ডক্টর কামালের অনুরোধ শোনা, 32 নম্বরে বাড়ি ফেরত দেওয়া, সবকিছু মিলায় দ্বিতীয়বার তাকে সংসদে বিরোধী দল বানিয়েছে 86 নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি। তৃতীয়বার জামাত 21 বছর পরে 95-96 আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের সুশীল সমাজ, কুশীলব, গণমাধ্যম, দালাল, বুদ্ধিজীবী, লেখক এরা মিলে, এবং যারা যারা এই 2 মুখ গোখরা সাপকে পুনর্বাসন করেছে তারা সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদেরকে এত হাই পলিটিক্যাল প্রাইস পে করতে হয়েছে। তারা যদি ন্যূনতম ইতিহাস জ্ঞান থাকে, তারা যদি আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়, তারা তাদের রাজনৈতিক ইতিহাসের কবর রচনা করবে। তাদের চয়েস, তারা কি রাজনীতিতে বেঁচে থাকতে চায় না ডাইনোসর হয়ে যেতে চায়। বাংলাদেশ বদলে গেছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়ে গেছে। দিল্লি, ভারত এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলের প্রশ্নে যারা গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন না, তারা আগামী দিনের রাজনীতি থেকে বিলীন হয়ে যাবেন। অতএব এই পলিটিক্সটাকে ধারণ করি আমাদের নিজেদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক গণমুখী রাজনীতি তৈরি করতে হবে, এই কোর জায়গাটা ঠিক রেখে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং আজাদ মজুমদার, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।